ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি ক্লাস 11-এর ইতিহাসের প্রাচীন গ্রিসের কৃতদাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। প্রাচীন গ্রিসে আজ থেকে 5000 বছর আগে, খ্রিস্টপূর্ব 3000 বছর আগে এবং বর্তমান কাল থেকে 5000 বছর আগে গ্রিসে যে দাস ব্যবস্থা ছিল সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তোমরা জানো যে দাস ব্যবস্থা এটা একটা খুবই খারাপ ব্যবস্থা। এটা আমাদের আলোচনা করতে খুব কষ্ট হবে, খুব প্যাথেটিক, দুঃখজনক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভাবতে পারবো না আজকের ভিডিওতে যে মানুষের এই অবস্থা ছিল, মানুষের জীবন যে এত দুর্বিষহ হতে পারে। আজকেও দুর্বিষহ জীবন আছে বহু মানুষের, আজকের দিনেও মানুষের কষ্ট আছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। তবুও তত্ত্বগতভাবে খাতা কলমে আজকের আধুনিক রাষ্ট্রগুলিতে দাস ব্যবস্থাকে স্বীকার করা হয় না। এই যে একটা অমানবিক ব্যবস্থা, অমানবিক সিস্টেম প্রাচীনকালে ছিল এবং প্রাচীন গ্রিসে আজ থেকে 5000 বছর আগে ছিল। তোমাদের জানা দরকার, প্রাচীন গ্রিস ছিল উন্নত সভ্যতা। উন্নত সভ্যতা প্রাচীন গ্রিসে ছিল। সেই সভ্যতার প্রভাব আধুনিক যুগের ইউরোপে পড়েছে। প্রাচীন গ্রিসের সভ্যতাকে আধুনিক যুগের বহু রাষ্ট্র, বহু দেশ অনুকরণ করে। সেই গ্রিসে আজ থেকে 5000 বছর আগে কৃতদাস ব্যবস্থা, দাস ব্যবস্থা ছিল। এটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে অবাক লাগে। তবুও যেটা সত্য সত্যই। ইতিহাস সত্যকে তুলে ধরে, সভ্যতার অগ্রগতিকে ব্যাখ্যা দেয়। ইতিহাস মানে মিথ্যা নয়, ইতিহাস মানে সত্য। সেই সত্য ঘটনার কথা আজকে আমি আলোচনা করছি। আধুনিক যুগের যে সভ্যতা, সেই সভ্যতার ভিত্তি প্রাচীন গ্রিসের সভ্যতা। আর সেই দেশেই প্রায় 1500টি সিটি স্টেট ছিল, পলিস ছিল। সেই পলিসগুলোতে বেশিরভাগ মানুষ কৃতদাস ছিল, দাস ছিল। তারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, তারা মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। তাহলে আমরা এই কথা বলতে পারি যে সভ্যতা উন্নত ছিল, সেই সভ্যতার মধ্যেই, সেই দেশের মধ্যেই অর্থনৈতিক বৈষম্য ছিল। আর্থিক বৈষম্যের পথিকৃৎ হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আমরা গ্রিসের ইতিহাসের কথা তুলে ধরতে পারি। গ্রিসের মানুষকে কৃতদাস এবং নাগরিক প্রধানত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। কৃতদাস মহিলা, বিদেশি, এদের জীবন ছিল দুর্বিষহ জীবন। এরা ছিল নির্যাতিত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত। আর নাগরিকরা কারা? যারা জমির মালিক, যারা কৃতদাস মালিক,
তাদেরই রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের অধিকার ছিল এবং তারাই রাষ্ট্র কার্য পরিচালনা করেছে। গ্রীসের কৃতদাস প্রথার কথা আমরা বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন পণ্ডিতের লেখা থেকে জানতে পারি। হোমার ইলিয়াড গ্রন্থে, তার মহাকাব্যে ইলিয়াড গ্রন্থে তুলে ধরেছেন। জুলিয়াস পোলাক্স ওনোম্যাস্টিকন গ্রন্থে স্লেভ সিস্টেম সম্পর্কে আলোচনা করেছেন। অ্যান্ড্রোজ গ্রিসের যে সভ্যতা, সেই সভ্যতার উপাদানের কথা তুলে ধরেছেন। থিওগনিস একজন সাহিত্যিক, একজন পণ্ডিত। থিওগনিস বলেছেন যে পেঁয়াজ থেকে যেমন গোলাপ পাওয়া যায় না, পেঁয়াজ থেকে যেমন গোলাপ ফুল পাওয়া যায় না, তেমনি একজন কৃতদাসীর গর্ভ থেকে স্বাধীন নাগরিক জন্ম লাভ করতে পারে না। তাহলে আমরা বলতে পারি গ্রীসের মহিলাদের কৃতদাসে বানিয়ে রাখা হতো। গ্রীসের যারা ভূমিহীন, যারা কৃষিকাজ করত, জমির মালিক ছিল না, তারা ছিল কৃতদাস বা দাস। তাহলে যে দেশের, যে সভ্যতাতে অধিকাংশ মানুষ ছিল পরাধীন, কৃতদাসী, সেই কৃতদাসীর গর্ভে কখনোই স্বাধীন নাগরিক, স্বাধীন মানুষ জন্মগ্রহণ করতে পারে না। এ কথা বলেছেন থিওগনিস। গ্রীসের বেশিরভাগ নগর রাষ্ট্রে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ পপুলেশন, সেখানে কিন্তু স্লেভ সিস্টেম ছিল। বেশিরভাগ পপুলেশন সেখানে ছিল কৃতদাস। আমরা গ্রীসের একটি নগর রাষ্ট্র এথেন্সের কথা বলবো। এথেন্সে কৃতদাসের সংখ্যা ছিল ৮০,০০০ থেকে ১,০০,০০০। তাহলে সে দেশের অধিকাংশই ছিল তোমার কৃতদাস। কৃতদাস সিস্টেম সম্পর্কে বিভিন্ন জন, বিভিন্ন পণ্ডিত বিভিন্ন মত পোষণ করেছেন। তাদের বক্তব্যের প্রেক্ষাপটে আমরা কয়েকটি কথা তুলে ধরব। ১ নাম্বার, তাদের বক্তব্য অর্থাৎ পণ্ডিতদের মতে কোনো পণ্ডিত বলেছেন যে কৃতদাসরা ছিল সম্পত্তি। কাদের সম্পত্তি ছিল? জমির মালিকদের সম্পত্তি ছিল। সমকালীন সমাজের ধনীদের সম্পত্তি ছিল কৃতদাসরা। কৃতদাসরা শ্রমশক্তি বিক্রি করত, তাদের শ্রমকে মালিকের জমিতে, মালিকের গৃহে, মালিকের অধীন সমস্ত ক্ষেত্রে শ্রমিকরা তাদের শ্রমকে কাজে লাগাতো। তাই কৃতদাস মালিকরা মনে করত, কি মনে করত? মনে করত হলো স্লেভরা, দাসরা, কৃতদাসেরা, তারা হলো আমাদের সম্পত্তি। দেখো, দাসদের কৃতদাস বলছি, আমরা আলোচনা করব। দাসদের কৃতদাস বলছি, কেন বলছি বলো তো? বলছি এই কারণে, দাসদের বিক্রি করা হতো, কেনা বেচা হতো। এক মালিক তার দাস বিক্রি করতো অন্য মালিকের কাছে, হাটে বাজারে তোলা হতো। তাই এদের আমরা বলছি কৃতদাস, দাসদের বলছি কৃতদাস। নাম্বার 2, গবাদি পশুর সঙ্গে কৃতদাসদের তুলনা করা যায়। গবাদি পশু, গরু, মোষ, ছাগল,
এই সমস্ত পশুর সঙ্গে কৃতদাসদের তুলনা করা হতো। কৃতদাসরা তারা তাদের পশুকে যেমন সম্পত্তি মনে করত, তেমনি কৃতদাসদেরও সম্পত্তি মনে করত। তাহলে পশুকে যেমন প্রয়োজনে বাজারে বিক্রি করত, ঠিক কৃতদাসদেরও প্রয়োজনে বাজারে বিক্রি করত। প্রয়োজনে অন্য কৃতদাস মালিকের কাছ থেকে কৃতদাস কিনে নিত। তাহলে আমরা দেখছি পশুর সঙ্গে মানুষের কৃতদাসদের কোনো পার্থক্য ছিল না। পশুর মতোই তারা সম্পত্তির মতোই, পশুকে সম্পত্তির মতোই এবং পশুর মতোই কৃতদাসদের বিক্রি করে দিত। নাম্বার 3, কৃতদাসের মালিকানা ছিল। কৃতদাস মানে এমনি তারা প্রকৃতির কোলে বসবাস করছে তা নয়। যেটা আদিম সাম্যবাদী সমাজে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত স্বাধীনভাবে, শোষণ মুক্তভাবে, যা কিছু খাবার সংগ্রহ করত তা প্রত্যেকে ভাগ করে খেত। আর এই যে দাস ব্যবস্থাতে প্রাচীন গ্রিসের যারা মালিক ছিল, যারা ল্যান্ড মালিক, ল্যান্ডের উপর যাদের ওনারশিপ ছিল, তারাই হলো কৃতদাস মালিক। অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক, বিশ্বের একজন বিখ্যাত পণ্ডিত। তিনি তার বিখ্যাত গ্রন্থ দি পলিটিক্স, সেই গ্রন্থে বলেছেন যে কৃতদাস ব্যবস্থা হলো একটা স্বাভাবিক ব্যবস্থা। এটা প্রকৃতির দান, এটা কৃত্রিম নয়। এত বড় একজন পণ্ডিত ব্যক্তি, এত বড় একজন বিশ্ববিখ্যাত দার্শনিক, তার কাছ থেকে সমকালীন সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এবং আধুনিক যুগের আজকের সমাজের যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা মানবিক, তারা কিন্তু অ্যারিস্টটলের এই বক্তব্যকে সমর্থন করতে পারেন না। তবুও অ্যারিস্টটল সেই প্রেক্ষাপটে শাসক শ্রেণীর কুনজরে যাতে না পড়েন, সেই কারণেই তিনি সমাজের গতিশীলতা বজায় রাখবার জন্য, সমাজের উৎপাদন ব্যবস্থাকে সচল রাখার জন্যে, শৃঙ্খলা বজায় রাখার জন্যে নগর রাষ্ট্রগুলিতে, সেই কারণেই হয়তো তিনি কৃতদাস ব্যবস্থাকে, স্লেভ সিস্টেমকে তিনি ন্যাচারাল সিস্টেম মনে করেন এবং এটা প্রয়োজন আছে গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্রগুলিতে। যাই হোক, আমরা এবার আলোচনা করব কৃতদাসদের উৎস। কৃতদাসরা, এই যে এত কৃতদাস কি করে হলো প্রাচীন গ্রিসে, কি করে কৃতদাসদের উদ্ভব ঘটলো, তা আমরা একে একে পয়েন্ট আকারে তুলে ধরব। 1 নাম্বার পয়েন্ট, যুদ্ধবন্দী একটা অংশ। গ্রিসের নগর রাষ্ট্রে একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের যুদ্ধ চলতো, সংঘর্ষ চলতো। আবার একটা রাষ্ট্রের মধ্যে আভ্যন্তরীণ ক্ষেত্রে একাধিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বিরোধ লেগে থাকতো। গোষ্ঠী দ্বন্দ্বে যে গোষ্ঠী বিজেতা, যে গোষ্ঠী জয়লাভ করে, সেই গোষ্ঠীর নেতার কাছে পরাজিত গোষ্ঠীর সেনারা, পরাজিত গোষ্ঠীর মানুষেরা, তারা কিন্তু বিজেতা গোষ্ঠীর কৃতদাসে পরিণত হতো। যে রাষ্ট্র পরাজিত হলো, সেই রাষ্ট্রের জনগণকে তোমার কি করত? সেই রাষ্ট্রের জনগণকে বন্দি করত, বন্দি করে তাদেরকে কৃতদাস বানাতো।
পরাজিত সেনাকে তার স্ত্রী, কন্যা, সন্তান সবাইকে কৃতদাস বানাতো। তাহলে আমরা বলতে পারি কৃতদাসদের একটা অংশ যুদ্ধবন্দীদের কাছ থেকে উদ্ভব হয়। তাহলে একটা উৎস হলো যুদ্ধবন্দী, তাদের মধ্যে থেকে কৃতদাস সৃষ্টি হয়। নাম্বার 2, জলদস্যুদের আক্রমণে জলদস্যুরা অনেক মানুষকে কৃতদাসে পরিণত করত। জলদস্যুরা সমুদ্রে যে জাহাজ যেত, নৌকা যেত, বাণিজ্যিক জাহাজ, বিভিন্ন জাহাজে যারা থাকতো তাদেরকে আক্রমণ করে সেই জাহাজের মানুষকে তারা কৃতদাসে পরিণত করত। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে উল্লেখ করলাম জলদস্যুদের আক্রমণের ফলে কৃতদাস হতো। 3 নম্বর, অপহরণ করত অনেক। তখন পশু যেমন বিক্রি হতো, কৃতদাসও বিক্রি হতো। তাই কৃতদাস যদি অপহরণ করা যায়, চুরি করা যায়, তাহলে তাদেরকে বিক্রি করতে পারবে, অর্থ পাবে। তাই অপহরণ করা হতো মানুষকে, অপহরণ করে সেই মানুষগুলোকে বিক্রি করা হতো, তারা কৃতদাসে পরিণত হতো, তারা দাসে পরিণত হতো। 4 নম্বর পয়েন্ট কি, ঋণী ব্যক্তি, সমকালীন গ্রীসের যে মানুষ ঋণে পড়েছে, অনেক অর্থ ধার করেছে, ধার শোধ করতে পারছে না, তখন তার সন্ততিদের বিক্রি করতে বাধ্য হতো। তাই ঋণ পরিশোধ করবার জন্যে সন্তানদের বিক্রি করত, যার ফলে যারা কিনে নিত, অর্থাৎ ক্রেতারা, তাদেরকে কৃতদাসে পরিণত করত। 5 নম্বর, প্রাচীন গ্রীসে কৃতদাস আমদানি করা হতো। একটা নগর রাষ্ট্র অন্য নগর রাষ্ট্র থেকে কৃতদাস আমদানি করত। আমরা জানি পণ্য বা দ্রব্য এক দেশ থেকে আর এক দেশে যায়, একটা দেশ অন্য দেশ থেকে নেয়, নিলে কি হয়, সেটা হয় আমদানি, আর অন্য দেশে পাঠালে কি হয়, রপ্তানি। তখন কিন্তু কৃতদাস আমদানি রপ্তানি হতো। অনেক সিটি স্টেট তার কৃতদাসকে রপ্তানি করতো অন্য দেশে, আর অন্য দেশ তারা সেই কৃতদাসদের কিনে নিত, আমদানি করত। নাম্বার 6, জন্মসূত্রে কৃতদাসীর গর্ভে যে জন্মগ্রহণ করে, জন্মসূত্রে তারা কৃতদাস। এভাবেও কৃতদাসের সংখ্যা বাড়ে। অন্যান্য কারণ কি, কৃতদাস হেলট থেকে কেনা হতো, পেনেস্টাই থেকে কেনা হতো, কাইলিরি থেকে কেনা হতো। এদের মধ্যে সবাই কিন্তু কেনা না, কৃতদাসদের মধ্যে ভাগ্য বিপর্যয়ে অনেক সময় তারা কৃতদাসে পরিণত হতো। তাহলে আমরা কৃতদাসের উৎস নিয়ে আলোচনায় আমরা দেখতে পাচ্ছি 7টা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করবে। নেক্সট আলোচনা হচ্ছে দাস বাজার। গ্রীসের ছোট ছোট নগর রাষ্ট্রে সেখানে দাস বাজার ছিল। দাস বাজারে একটা কথা, দাস বাজার কেন, গ্রীসের নগর রাষ্ট্রগুলির একটা পেশা ছিল, সিটি স্টেটগুলির একটা পেশা ছিল দাসদের কেনা বেচা করা। এটা তারা পেশা হিসাবে গ্রহণ করত। যেমন আমরা লক্ষ্য করি গরুর দালাল, মহিষের দালাল কেনা বেচা করে, ঠিক এইভাবে গ্রীসের ছোট ছোট নগর রাষ্ট্রগুলিতে মানুষ পেশা হিসাবে গ্রহণ করেছিল, দাস ব্যবসাকে তারা গ্রহণ করেছিল। সেটা আমরা লক্ষ্য করি। এই দাস ব্যবস্থা বিভিন্ন জায়গায় গড়ে উঠেছিল।
আমরা 2 নাম্বার পয়েন্টে বলবো সিটি স্টেটগুলোর দাস বাজার কিয়সে গড়ে উঠেছিল, এথেন্সে গড়ে উঠেছিল, ডেলসে গড়ে উঠেছিল, কোরিন্থ সে বাজার গড়ে উঠেছিল। তাহলে দেখছি দাস ব্যবস্থাতে দাস ব্যবসা মানুষ পেশা হিসাবে গ্রহণ করেছিল। নাম্বার 2, দাসদের বেচার জন্যে বাজার দরকার ছিল। বাজারে দাসদের নিয়ে আসতো কৃতদাস ব্যবসায়ীরা, এবং দাসদের বিবরণ একটা কাগজে লেখা থাকতো, তার ওজন কত, তার হাইট কত, এবং সে নিরোগ কিনা, শরীরে কোনো রোগ আছে কিনা, তার বয়স লেখা হতো, কোন দেশের সে সে দাস, এই সব লিখে একটা ছোট্ট কাগজে দাসদের গলায় ঝুলিয়ে দেওয়া হতো। দাসদের গলায় ঝুলিয়ে দেওয়া হতো। আর দালালরা, মালিকরা যারা ক্রেতা, তারা দাসদের গা টিপে পরীক্ষা করত তার দেহে মাংস আছে কিনা। কি অমানবিক আলোচনা আমাদের করতে হচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে এই আলোচনা করতে, তবু আমরা সত্যকে জানবো, তাই আলোচনা করব। নাম্বার 3, দাম, যারা সাধারণ কৃতদাস অর্ডিনারি, তাদের কিন্তু দাম কম। হয়তো বুদ্ধিতে, কর্মদক্ষতায় বলিষ্ঠ, অল্প বয়সে সেই সব কৃতদাসদের দাম বেশি ছিল। আর যারা বয়স্ক কৃতদাস, তাদের কিন্তু দাম কম ছিল। তার কারণ তাদের দিয়ে বেশি খাটিয়ে নিতে পারবে না। আমরা লক্ষ্য করেছি লিবিয়া থেকে, থ্রেস থেকে, মিশর থেকে, বিভিন্ন দেশ থেকে গ্রিসে কৃতদাস আনা হতো। ওই সব দেশ থেকে এ দেশের গ্রিসের কৃতদাস মালিকরা, ল্যান্ড মালিকরা, তারা কিনে নিয়ে আসতো কৃতদাসদের। এইবার আমরা আলোচনা করব কৃতদাসদের কাজে নিয়োগ। কৃতদাসদের নিয়ে এসে শুধু শুধু খাবার দিবে? তাদেরকে কাজ করিয়ে নিতে হবে। পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছে, তাদের খাবার দিতে হয়। তাই কৃতদাস মালিকরা তাদেরকে, কৃতদাসদের কাজে নিয়োগ করেছে, বিভিন্ন কাজে নিয়োগ করেছে। দেখো, গ্রিসের যে অর্থনৈতিক ব্যবস্থা, গ্রিসের যে সামাজিক ব্যবস্থা, গ্রিসের যে উৎপাদন ব্যবস্থা, সবটাই নির্ভর করত কৃতদাসদের শ্রমের উপর। কৃতদাসরা যদি শ্রম না দিত, কৃতদাসরা যদি কাজ না করত, তাহলে গ্রিসের অর্থনৈতিক সংকট দেখা দিত। তাই সমাজের যে উৎপাদন ব্যবস্থা, সমাজের যে অর্থনৈতিক ব্যবস্থা, এবং দাস মালিকরা যে বিলাস জীবন কাটাতো, ঐশ্বর্যের জীবন কাটাতো, সুখের জীবন কাটাতো, তা নির্ভর করত দাসদের কাজের উপর। তারা উৎপাদন করলে ওই গ্রিসের নগর রাষ্ট্রগুলির আর্থিক অবস্থা উন্নত থেকে উন্নত হতো। এবার কোন কোন কাজে তাদেরকে নিয়োগ করা হতো, তা আমরা আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরব। প্রথম পয়েন্টে আমরা বলবো গৃহ কাজে নিয়োগ। তোমার দাস মালিকরা, মাস্টাররা, প্রভুরা তাদের বাড়িতে কৃতদাসদের নিয়োগ করে কাজ করিয়ে নিয়ে নিত। কি কি কাজ করিয়ে নিত? বাসন মাজা, ঘর পরিষ্কার করা, বাড়িঘর পরিষ্কার করা, বিভিন্ন ধরনের গৃহ কাজ থাকে, তোমরা জানো। সেই কাজগুলো কিন্তু কৃতদাসদের লাগানো হতো, তাদের দিয়ে করিয়ে নেওয়া হতো। তাদের ঠিক মতো খাবার দেওয়া হতো না, তাদের সম্মান দেওয়া হতো না। প্রতি মুহূর্তে তাদের উপর কুনজরে দেখা হতো। তাদেরকে দাস মালিকরা, প্রভুরা মানুষ বলেই গণ্য করতো না। নাম্বার 2, কৃতদাসদের খনিতে নিয়োগ করা হতো, শিল্পে নিয়োগ করা হতো,
তখন হস্তশিল্প ছিল, ছোট ছোট কুটির শিল্প ছিল। সেই সব শিল্পে যা মালিকরা কি করতো, কাজে লাগাতো, আর খনির বিপজ্জনক কাজে কৃতদাসদের লাগাতো, কয়লা খনিতে বা বিভিন্ন ধরনের পদার্থ উত্তোলনের ক্ষেত্রে। 3 নাম্বার, ভাড়াটে ও বন্ধকি কৃতদাস। ভাড়াটে কৃতদাস অন্য সিটি স্টেট থেকে একটা সিটি স্টেট কৃতদাসদের ভাড়া করত, কৃতদাসদের ভাড়া করত, টাকা দিয়ে ভাড়া করত। আর যারা ভাড়া হিসাবে দিত তারা কিন্তু ওই ভাড়াটিয়ে যে ভাড়া নিল তার কাছ থেকে টাকা নিত। আর ভাড়া যে কৃতদাস, ভাড়া যে নিল কৃতদাস অন্য মালিকের কাছ থেকেও নিত, অন্য মালিকের কাছ থেকে কৃতদাস ভাড়া নিত। তাদেরকে খাটানো হতো বিভিন্ন কাজে যাতে কৃতদাস মালিকের লাভ হতো। অনেক সময় কৃতদাসদের বন্দুক, জমি বন্দুক রাখে, জিনিসপত্র বন্দুক রেখে টাকা পয়সা নেয়। তা কৃতদাস মালিকের আর্থিক প্রয়োজন, সে কিন্তু তার অধীনে যে কৃতদাসগুলি ছিল অন্য এক কৃতদাস মালিকের কাছে বন্দুক রাখত। আর যে বন্দুক নিত, যে বন্ধক নিত, সে তো কৃতদাসদের বেশি কাটিয়ে নিত। এটা কিন্তু বাস্তব। তাহলে আমরা দেখছি যে ভাড়াটে এবং বন্ধকি কৃতদাসদের আরও বেশি খাটিয়ে নেওয়া হতো, আরও বেশি তাদের শোষণ নিপীড়ন করা হতো। 4 নাম্বার, কৃষিকাজ। কৃষিভিত্তিক অর্থনীতি দাস ব্যবস্থাতে, কৃষিভিত্তিক প্রাচীন গ্রীসে যে ছোট ছোট নগর রাষ্ট্র, স্বনির্ভরশীল অর্থনীতি, আত্মনির্ভরশীল অর্থনীতি, সেটা কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। আর এই কৃষিকাজে কৃতদাসদের নিয়োগ করা হতো। অন্যান্য কাজ, আরও বহু কাজ আছে যেসব কাজ কৃতদাস মালিকরা করতো না, যেগুলো নিম্নমানের কাজ, সমস্ত কিছু তাদেরকে করিয়ে নেওয়া হতো। কাজ যদি না করত তাহলে তাদের উপরে অত্যাচার করত। এইবার আমি আসছি এই কৃতদাস আর প্রভুর মধ্যে, মানে মাস্টার অ্যান্ড স্লেভ, অর্থাৎ প্রভু এবং ভৃত্য অর্থাৎ দাস, কৃতদাস, তাদের মধ্যে যে রিলেশান তা আমরা আলোচনা করব। দেখো, যারা কৃতদাস তারা প্রভুর আন্ডারে কাজ করত, মাস্টারের অধীনে কাজ করত। তাহলে মাস্টার বা প্রভু বা কৃতদাস মালিক যা বলবে তাই তাদের করতে হতো। আবার পরিবারে কাজ করতে করতে অনেক সময় কিন্তু বন্ধুত্ব হয়ে যেত, যার জন্যে আমরা লক্ষ্য করব যে কিছু কিছু কৃতদাসের সঙ্গে তোমার মাস্টারের পরিবারের সুসম্পর্ক গড়ে উঠত, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠত। কৃতদাস প্রভুদের, কৃতদাসরা জীবন রক্ষা করত, প্রোটেকশান দিত এবং তার পরিবারের প্রতিটা বিষয়ে পরিষেবা দিত। এবং তার যে লাইফ সিকিউরিটি বলা হয়, জীবনের নিরাপত্তা, সেটাও কিন্তু কৃতদাসরা দিত। যারা বিশ্বস্ত তারা কিন্তু মাস্টারের অধীন তার মাস্টারের জীবনকে রক্ষা করত। তাই আমরা বলবো, সামগ্রিকভাবে আমরা বলবো যে কৃতদাসরা কিন্তু নির্যাতিত, কৃতদাসরা অত্যাচারিত, কৃতদাসরা শোষিত ছিল, নিপীড়িত ছিল। তাই কীভাবে যে শোষণ করত, অত্যাচার করত তা আমরা দেখব। দেখো, অনেক সময় বা মাস্টারের এক মাস্টার ভালো, তার অধীন কৃতদাসদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু প্রত্যেকটা মাস্টার বা প্রভুদের নেচার একরকম ছিল না, অনেক সময় খারাপ ছিল। তাহলে আমরা দেখব তাদের সঙ্গে কৃতদাসদের সম্পর্ক খারাপ ছিল। তাহলে আমরা দেখব যে নির্যাতন যখন শুরু হয়েছে, আন্তরিকতা হ্রাস পেয়েছে। কাদের আন্তরিকতা হ্রাস পেয়েছে? কৃতদাস মালিকদের আন্তরিকতা হ্রাস পেয়েছে। 2 নাম্বার, শারীরিক নির্যাতন করত, মানসিক নির্যাতন করত। মানসিক নির্যাতন মানে মানুষ হিসেবে যে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, সেটা কিন্তু কৃতদাস মালিক দিত না। তাহলে এটা মানসিক অত্যাচার। আর দৈহিক শাস্তি দিত, দৈহিক শাস্তি দিত। কোনো কৃতদাস যদি নির্যাতন সহ্য করতে না পারত তখন সে পালিয়ে যেত, অন্য জায়গায়
অন্য জায়গায় থেকে তাকে ধরে নিয়ে আসা হতো। প্রত্যেকটা কৃতদাসের গলাতে এক ধরনের সিম্বল লাগানো থাকতো, মালিকের নাম লেখা থাকতো। পালিয়ে রেহাই নাই, তার মুখ চিনতে পারবে না, শরীর দেখে চিনতে পারবে না ঠিকই, কিন্তু ওই গলায় যে সিম্বল লেখা আছে তা থেকে তাকে ধরে নিয়ে আসতো। ধরে নিয়ে এসে তাদেরকে প্রহার করত, প্রহার করতে করতে হত্যা পর্যন্ত করা হতো। অধিকার তো পেতেই পারে না এই দাস ব্যবস্থাতে। এই দাস ব্যবস্থার নামেই, তাদের নামেই কিন্তু এটা মূল যে ক্ষমতা, মুষ্টিমেয় ব্যক্তি, দাস মালিক, জমির মালিক, অত্যাচারী, তারা রাষ্ট্র তৈরি করেছে। অত্যাচারের মাধ্যম হিসাবে, যন্ত্র হিসাবে, মেশিন হিসাবে তারা রাষ্ট্র তৈরি করেছে। তাদের উপর শুধু নির্যাতনই করেনি, তাদের অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার তো বঞ্চিত করেছেই। তারা কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রে গ্রীসের নগর রাষ্ট্রগুলিতে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত না। শুধু মাস্টাররাই এক জায়গায় সমবেত হয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ করত সিটি স্টেটগুলিতে। আর নারীদের উপর অত্যন্ত নির্যাতন করা হতো, নারীদের ঘরের গৃহে আবদ্ধ রাখা হতো। নারী মানে সন্তান উৎপাদনকারী যন্ত্র, নারী মানে গৃহ কাজ করবে, তারা কোনো রাজনৈতিক কাজে অংশগ্রহণ করবে না। যে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল, সেই প্রত্যক্ষ গণতন্ত্রে নারীদের তাদের যে রাজনৈতিক অধিকার, কৃতদাসদের যেমন রাজনৈতিক অধিকার ছিল না, তেমনিভাবে নারীদেরও রাজনৈতিক অধিকার ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু নারীদের উপর এই অত্যাচার করি তোমার দাস মালিকরা, মাস্টাররা, প্রভুরা ক্ষান্ত হননি, তারা দাঁড়িয়ে পড়েননি, তারা যৌন নির্যাতন করেছে। মাস্টার বা প্রভু তার গৃহে যেসব নারী কাজ করত তাদের উপর যৌন নির্যাতন করত। মাস্টারের কুনজর থেকে কোনো কৃতদাস নারী রেহাই পায়নি। সুতরাং এমনিতে সমাজ ব্যবস্থাতে নারীদের রাজনৈতিক অধিকার ছিল না, উপরন্তু তারা কৃতদাস। তাদের উপরে ডাবল একটা অত্যাচার, যৌন নিপীড়ন তোমার প্রভুরা করেছে। এইভাবে আজকে আমি আলোচনা করলাম, অমানবিক বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আমাদের পড়তে হবে 11 সিলেবাসে আছে। আর এটা মানুষের উপর যে অত্যাচার চলতো, আজকের দিনে হয়তো কৃতদাস ব্যবস্থা নেই। আজকের দিনেও পৃথিবীর যারা শোষক শ্রেণী তারাও কিন্তু অন্যভাবে শোষণ করছে, অত্যাচার করছে। এখানে কৃতদাস ব্যবস্থাতে সরাসরিভাবে শোষণ করত, অত্যাচার করত। আমরা ইতিহাস পড়ে দেখতে পাচ্ছি। আর আজকের দিনে ওই মাস্টার স্বরূপ, আজকের যে যারা ক্যাপিটালিস্ট, আজকের যারা পুঁজিপতি শ্রেণী, তারা প্রত্যেক দেশের জনগণকে, বিশেষ করে যারা সম্পত্তিহীন, বিশেষ করে যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের উপরে অত্যাচার করছে। আর তাদেরকে সুকৌশলে শোষণ করছে, বঞ্চিত করছে। তাদের স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করছে, তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে। শোষণের স্বরূপের চেঞ্জ হয়েছে। কৃতদাস ব্যবস্থাতে শোষণের যে স্বরূপটা ছিল সেটা কিন্তু আজকে নেই। তাই শোষক শ্রেণী সবসময় গিরগিটির মতো রং পাল্টায়। আজকের ইতিহাসের 6000-5000 বছর আগে যারা ছিল শোষক তারা অন্য নামে অভিহিত ছিল, আর আজকের যারা শোষক তারা আর এক নতুন নামে অভিহিত। আর আজকের শোষকরা গণতন্ত্রের আড়ালে, সমাজতন্ত্রের আড়ালে এই সময় অর্থ বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন নাগরিক অধিকার প্রদান করছে, অনেক বড় বড় বক্তব্য সাধারণ মানুষের কথা বলে আড়ালে সেই
5,000 বছর আগে যে মাস্টার ছিল, যে কৃষি কাজের উপর নির্ভরশীল ছিল, কৃতদাসদের শোষণ করত শোষক মাস্টার প্রভু, তাদের সঙ্গে আজকের শোষকদের আমরা তুলনায় করতে পারি। তবে আজকে যে হিউম্যানিটির যুগ, কৃতদাস ব্যবস্থাতে সেই হিউম্যানিটি ছিল না। তাহলে হিউম্যানিটির কথা বলে আজকে কিন্তু মানুষ শোষণ করছে। আজকের শোষক শ্রেণী কিন্তু তোমরা জানবে আরও বেশি ডেঞ্জারাস। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আজকে আলোচনা এখানেই শেষ করলাম।